জানাবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1 সেপ্টেম্বর 1939 থেকে 2 সেপ্টেম্বর 1945 পর্যন্ত। তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। 1922 সালে ইতালির ক্ষমতায় অধিষ্ঠিত হন ফ্যাসিস্ট পার্টির নেতা মুসোলিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসলেও সময়ের আবর্তে তিনি এক প্রভাবশালী স্বৈরশাসক বনে যান। তার ব্যক্তিগত বাহিনী ব্ল্যাক শর্টস নির্মমভাবে বিরোধিতাকারীদের দমন করে। তিনি বিশ্বাস করতেন এককালীন শান্তি সম্ভব নয়, সঙ্গতও নয়। মুসোলিনির ইতালি মার্ক্সবাদী দার্শনিক এস্তোনিও গ্রামসিকে কারাবন্দী করেন। কারাবন্দী অবস্থায় গ্রামসি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ প্রিজন নোটবুকস। বিশ্বের প্রথম দেশ হিসেবে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে সোভিয়েত ইউনিয়ন। 1928 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির নেতা জোসেফ স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের পঞ্চবার্ষিকী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন। 1930 সালে দেশটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। 1929 সাল থেকে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে পুঁজিবাদী দেশগুলোতে একটি বড় আকারের ছন্দপতন ঘটে। অর্থনৈতিক বিশ্লেষকরা এই ছন্দপতনকে মহামন্দা, গ্রেট ডিপ্রেশন হিসেবে চিহ্নিত করেন। 1929 সালের 24 অক্টোবর বৃহস্পতিবার নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট স্টক এক্সচেঞ্জটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। শেয়ারের দাম এতই নিম্নগামী হয়েছিল যে স্টক এক্সচেঞ্জটি বন্ধ করে দিতে বাধ্য হন উদ্যোক্তারা। পাশ্চাত্যের সমকালীন ইতিহাসে এই দিনটি কালো বৃহস্পতিবার, ব্ল্যাক থার্সডে নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক বাজারে দরপতনের পর বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা শুরু হয়। পুঁজিবাদী ব্যবস্থার নিয়মই হচ্ছে এখানেই মাঝে মাঝে মন্দাভাব দেখা দেয়। ঝড়ের বেগে মন্দাভাব পুরো বিশ্ব অর্থনীতিকে গ্রাস করে। মহামন্দা মোকাবেলার জন্য মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট নিউ ডিল ব্যবস্থার প্রবর্তন করেন। রুজভেল্ট বিশ্বাস করতেন অর্থনৈতিক স্বাধীনতা মানে অভাব থেকে মুক্তি। কিছু দেশের অর্থনীতি 1930-এর দশকের মাঝামাঝিতে পূর্বের অবস্থায় ফিরে আসলেও অনেক দেশের অর্থনীতিতে মহামন্দার প্রভাব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত। ভার্সাই চুক্তির কিছু শর্ত এমনভাবে দাঁড় করানো হয় যে কোনোভাবে জার্মানি যাতে ঘুরে দাঁড়াতে না পারে। জার্মানরা নিজেদের দুরবস্থার কথা বুঝতে পারে এবং সোচ্চার হয়ে ওঠে। হিটলারের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল, ন্যাশনাল সোশিয়ালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি এর নেতারা জার্মানির মানুষকে বুঝিয়ে বৈপ্লবিক অবস্থানে নিয়ে আসে। হিটলার তার আত্মজীবনীমূলক গ্রন্থ মেইন ক্যাম্প এর নাৎসি দলের ইস্তেহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। মহামন্দা বিভিন্ন দেশের দুরবস্থা সৃষ্টি করলে নাৎসি পার্টি এর পূর্ণ সুযোগ গ্রহণ করে। নির্বাচনের মাধ্যমে 1933 সালে জার্মানির চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন অ্যাডলফ হিটলার। হিটলার এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা, ওয়ান পিপল ওয়ান নেশন অ্যান্ড ওয়ার্ল্ড লিডার মন্ত্রে পুরো জার্মানির উপর কর্তৃত্ব নিশ্চিত করতে সক্ষম হন। নতুন উদ্যমে জার্মান সামরিক বাহিনীর পুনর্গঠন শুরু করেন। গঠন করেন গোপন পুলিশ বাহিনী গুস্টাপো। নাৎসি শাসনের জন্য যাকেই হুমকি স্বরূপ মনে করা হতো তাকেই গুস্টাপো ধরে নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করত। হিটলারের শাসনকাল 1939 থেকে 1945-কে থার্ড রেইচ বলা হয়। স্পেনের দুটি পক্ষের দ্বন্দ্ব থেকে গৃহযুদ্ধের উপক্রম হলে জাতীয়তাবাদী সামরিক নেতা জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোকে অ্যাডলফ হিটলার ও বেনিটো মুসোলিনির পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন দেওয়া হয়। অন্যদিকে স্প্যানিশ রিপাবলিকের পক্ষে লড়তে থাকা পক্ষকে সমর্থন দেয় সোভিয়েত ইউনিয়ন। গৃহযুদ্ধের জাতীয়তাবাদীরা জয়ী হলে ক্ষমতায় আসেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জার্মানরা বিদ্যুৎ গতির ব্লিটজক্রিগ অপারেশন চালিয়ে পোল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক দখল করে নেয়। অক্ষশক্তি জার্মানির পক্ষে এবার যোগ দেয় ইতালি, জাপান, হাঙ্গেরি, রোমানিয়া এবং বুলগেরিয়া। আর মিত্র শক্তি পূর্বভাগে ছিল রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, কানাডা, অস্ট্রেলিয়া ও ব্রাজিল। ব্রিটেন
ইউরোপে হিটলারের অপ্রতিহত অগ্রগতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেইনের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তিনি পদত্যাগ করেন। উইনস্টন চার্চিল ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। চার্চিল ক্ষমতা গ্রহণের পর ব্রিটিশ পার্লামেন্টে বলেন, উই শ্যাল ফাইট অন দ্য বেসিস। জার্মান আক্রমণের পরবর্তী লক্ষ্য ছিল ব্রিটেন। বারবার ব্রিটেন আক্রমণের চেষ্টা করেও ব্যর্থ হন হিটলার। হিটলার ইংরেজদের আফ্রিকার দল জব্দ করার ব্যবস্থা করেন। 1940 সালে ইতালিয়ান ও জার্মান বাহিনীর ব্রিটিশ অধিভুক্ত মিশর আক্রমণ করে। দুর্ধর্ষ জার্মান সেনানায়ক মরু শেয়াল দ্য ডিজার্ট ফক্স খ্যাত ফিল্ড মার্শাল রুমেলের সামনে একের পর এক নাকানি চুবানি খেতে থাকে ব্রিটিশরা। এ সময় ব্রিটিশদের নেতৃত্বে আসেন কুশলী সমরনায়ক মন্টেগো মারি। যুদ্ধের মোড় ঘুরে যায়। এবার দুর্দিন দেখতে শুরু করে জার্মানরা। যুদ্ধের ফল বিপক্ষে যায় অক্ষশক্তির। ফরাসিরা ফ্রান্স জার্মান সীমান্তে তখনকার দিনে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল মেজিনো লাইন। জার্মানির দুর্জয় পাঞ্জার ডিভিশন সুকৌশলে এই মেজিনো লাইন অতিক্রম করে সরাসরি ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়ে উপস্থিত হলে মাত্র 44 দিনের মাথায় পতন ঘটে ফ্রান্সের। এ সময় ফরাসিদের ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হন শার্লে দ্য পল। গড়ে তোলেন ফ্রান্সের মুক্তিবাহিনী। জাপানের মহাদেশীয় নীতি, জাপান কন্টিনেন্টাল পলিসি, এর প্রধান লক্ষ্য ছিল প্রতিবেশী দেশ কোরিয়া এবং চীনকে জয় করে পূর্ব এশিয়ার আধিপত্য বিস্তার করা। দূরপ্রাচ্যের আধিপত্য নিয়ে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা ছিল। জাপান 7 ডিসেম্বর 1941 হাওয়াই দ্বীপের হুনুলুলুতে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করলে যুক্তরাষ্ট্র মিত্রপক্ষের হয়ে যুদ্ধে যোগ দেয়। পার্ল হারবার হামলার পরিকল্পনা করেন জাপানের অ্যাডমিরাল ইকুসুকু ইয়ামামাতো। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের নির্দেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত লক্ষাধিক জাপানিজ আমেরিকানকে বিভিন্ন বন্দি শিবিরে অন্তরীণ করে রাখা হতো। 1944 সালের 6 জুন ইউরোপের মূল ভূখণ্ড জার্মান দখলভুক্ত করার জন্য মিত্রবাহিনীর বিপুল সংখ্যক সেনা ফ্রান্সের নরমান্ডিতে অবতরণ করে। এই দিনটি ডি ডে হিসেবে পালিত হয়। এই সুবিশাল সামরিক অভিযানের নেতা ছিলেন মার্কিন সেনাপতি আইজেনহাওয়ার। ফরাসি মেজিনো লাইনের বিপরীতে জার্মান সীমান্তে নির্মাণ করেছিল দুর্ভেদ্য সিগফ্রিড লাইন। মিত্রবাহিনীর আক্রমণে সিগফ্রিড লাইন তছনছ হয়ে যায়। বার্লিনের পতন ঘটে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার মতো কাপুরুষ অ্যাডলফ হিটলার ছিলেন না। তার কাছে যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। 30 এপ্রিল 1945 বার্লিনের পুয়েবার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন। 8 মে 1945 জার্মান বাহিনী মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে। এই দিনটি ভিই ডে, ভিক্টরি ইন ইউরোপ ডে হিসেবে উদযাপিত হয়। মিত্রবাহিনীর কাছে জার্মানির আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন জার্মানি জেনারেল আলফ্রেড জুডল। জার্মানি যুদ্ধে আত্মসমর্পণ করলেও জাপানের সম্রাট হিরোহিতের বাহিনী ছিল নাসুরবান্দা। তারা সমান তালে লড়ে যাচ্ছিল মিত্রবাহিনীর বিরুদ্ধে। এ সময় মানুষের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনার নজির স্থাপন করে যুক্তরাষ্ট্র। 1945 সালের 6 ও 9 আগস্ট যথাক্রমে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করে লিটল বয় ও ফ্যাটম্যান নামের দুটি ধ্বংসাত্মক আণবিক বোমা। এনোলা গে নামের বিমান থেকে টমাস ফ্যারেবি যখন হিরোশিমার প্রথম পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে তখন এর ধ্বংসযোগ্য দেখে থমকে যায় বিশ্ব মানবতা। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট হেনরি এস ট্রুম্যান আণবিক বোমা নিক্ষেপের পাশবিক সিদ্ধান্ত দিয়েছিলেন। 9 আগস্ট সোভিয়েত সরকার ও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দুটি আঘাত সইতে না পেরেই 1945 সালের 15 আগস্ট জাপান নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দেয়। 2 সেপ্টেম্বর 1945 জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জাপানের কাছ থেকে কুরিল দ্বীপপুঞ্জ দখল করে নেয়। সেই থেকে এই দ্বীপপুঞ্জ দু দেশের মধ্যে বিরোধের একটি কেন্দ্রবিন্দু হয়েছে।